আসসালামু আলাইকুম। আমি মেহেদি স্যার। আজকে নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ। চ্যাপ্টার নাম হলো গতি বা মোশন। এটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু বইটা খেয়াল করলে দেখবে, যেহেতু তোমরা হলো এই নবম শ্রেণীতে প্রথম শুরু করলা পড়া, তাই আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, এই বইয়ের প্রথম অধ্যায়ের নাম হলো ভৌত রাশি ও পরিমাপ। এর সাথে তোমরা ক্লাস 8, 6, 7 এখানেও একটু পরিচিত ছিলে যে ভৌত রাশি কি, পরিমাপ কাকে বলে, এই বিভিন্ন পরিমাপ করতে হয় কিভাবে, এটা আমরা এই অধ্যায়ে শিখব, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেটা দ্বিতীয় অধ্যায় হলো গতি বা মোশন। আমরা এই চ্যাপ্টার দিয়ে এই নবম দশম শ্রেণীর প্রথম ক্লাস শুরু করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবে এবং যেখানে বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো যেহেতু তোমরা নবম শ্রেণীর সদ্য উঠা স্টুডেন্ট, তাই আমরা এই অধ্যায়টা একটু ধীরে সুস্থে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এই চ্যাপ্টারটা শুরুর আগে আমরা কয়েকটি কথা বলবো, সবাই একটু খেয়াল করি। চ্যাপ্টারের নাম হলো গতি। সাধারণত আমরা গতি বলতে কি বুঝি, মানে তুমি গতি বলতে কি বুঝো বলো তো শিক্ষার্থী? যে আমরা সাধারণত গতি বলতে বুঝি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার মানে আমি স্থিতিশীল, মানে স্থির অবস্থায় আছি। এখন আমি যদি এখান থেকে সামনের দিকে সরে যাই, তখন এই যে তুমি এখন বলবে যে আমার একটা গতি আছে। আমরা কিন্তু বলতেছি যে আমার গতি আছে। দেখো, আমি হাঁটতেছি, এখন তুমি বলছো আমি গতিশীল, মানে আমার গতি আছে। এখন এই গতিটা তুমি বুঝছো কেমনে? ধরো আমি ছিলাম এখানে, কোথায়? এই যে বোর্ডের এখানে একটা দাগ আছে, এখানে ছিলাম। একটু পরে দেখছো এই যে দাগটা এখানে না, একটু পরে দেখছো দাগটা কোথায়? এই যে এই পাশে। এখন তুমি বুঝছো কেমনে যে আমি সরে গেছি? কারণ এই যে দাগটা এখানে আছে, আমি চলে আসছি। তার মানে এটাই হলো গতি। তার মানে কোনো কিছুর সাপেক্ষে কোনো একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন করে, তখনই আমরা তাকে গতিশীল বলি এবং ওই বস্তুর অবস্থাকে গতি বলি। একটু খেয়াল করি, কোনো একটা বস্তু গতিশীল না স্থিতিশীল তা প্রকাশ করার জন্য কোনো একটা কিছুর প্রয়োজন হয়, মানে যার সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তু গতিশীল কিনা সেটা ব্যাখ্যা করব। খেয়াল করি একটু, আমরা ধরলাম এখানে দুটো বস্তু, এই একটা বস্তু আর একটা ব্যক্তি। এই ব্যক্তিটা ধীরে ধীরে সামনের দিকে হাঁটতেছে। এখন যদি কোনো একটা বস্তু সামনে হাঁটতে থাকে, তখন আমরা এই বস্তুটাকে বলি গতিশীল। কেন বলছি দেখো, কারণ এর সাপেক্ষে দেখো একটু পরে সে এখানে চলে আসছে, কিন্তু এই বস্তুটা কোথায়? এখানে। তখন আমরা বলি যে এর সাপেক্ষে সে এতটুকু পথ অতিক্রম করছে। এতটুকু পথ কি করছে? অতিক্রম করছে। এখন এই যে পথের অতিক্রম কার সাপেক্ষে? এই যে এই বস্তুটার সাপেক্ষে। একে বলে প্রসঙ্গ কাঠামো। একটু খেয়াল করি, কি বলি? প্রসঙ্গ কাঠামো। তাহলে পরীক্ষায় যদি আসে প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝি, তাহলে আমরা বলবো যে যার সাপেক্ষে কোনো একটা বস্তু গতিশীল না স্থিতিশীল তার ব্যাখ্যা করি, তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। এখন এবার আমরা আসি গতিশীল মানে কি, মানে গতি জিনিসটা কি। এখন একটু খেয়াল করো তো, এটা হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে কোনো একটা বস্তু যদি বা ব্যক্তি যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সে একটা অবস্থানের পরিবর্তন করে থাকে, তখন এই বস্তুটাকে আমরা বলি গতিশীল। এই বস্তুটাকে কি বলি? গতিশীল। তাহলে একটু খেয়াল করি, আমি আরেকবার বলছি। তাহলে গতিশীল কাকে বলবো? যে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, সামনে একটা বিল্ডিং আছে, তার মানে এই বিল্ডিং এর সাপেক্ষে তুমি 5টা সেকেন্ড পরে সামনের দিকে কিছু একটা পথ অতিক্রম করলা, কিছু পথ অতিক্রম করলা। তাহলে এর সাপেক্ষে তুমি যে অবস্থানের পরিবর্তন করলা, তাহলে আমরা তোমাকে বলবো গতিশীল। আর তোমার যে অবস্থা, মানে বস্তুর যে অবস্থা, তাকে বলবো গতি। এখন এরপর আসি আমরা স্থিতিশীল কি, যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে। ধরো আমরা বললাম যে এখন 12টা বাজে, সে কোথায় আছে? এই বিল্ডিংয়ের সামনে আছে। এরপরে 12টা 1 সেকেন্ড, তাও সে কোথায়? বিল্ডিংয়ের সামনে। 12টা 2 সেকেন্ড, তাও সে কোথায়? বিল্ডিংয়ের সামনে। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটে নাই, তখন আমরা এই বস্তুটাকে বলবো স্থিতিশীল। এই বস্তুটাকে কি বলবো? স্থিতিশীল। আর এই বস্তুর যে অবস্থা তাকে বলবো স্থিতি। এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। তার আগে একটু বলো তো গতি কাকে বলে? যে কোনো একটা বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে বলে গতিশীল, আর এই গতিশীল অবস্থাকে গতি বলে। মানে একটা বস্তু দৌড়াইতেছে তার অবস্থাকে কি বলে? গতি বলে। তাহলে এখন আমরা বিভিন্ন প্রকার গতি বলবো। প্রথমে আসি সরল রৈখিক গতি। একটু খেয়াল করব, সরল রৈখিক গতি। এখন এই সরল রৈখিক বলতে তুমি কি বুঝো বলো তো? মানে যেটা সরল রেখা বরাবর চলে। তার মানে আমরা এটা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি সোজা সরল রেখা বরাবর গতিশীল থাকে তখন ওই বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। তাহলে পরীক্ষা আমরা কি লিখব? যে সরল রেখা বরাবর কোনো বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। ওকে, আমরা 2 নম্বরে চলে আসলাম। 2 নম্বর হলো বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। খেয়াল করবো একটু, কি গতি? বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। এখন এই বৃত্তাকার বলতে তোমরা কি বুঝো বলো তো? বৃত্তাকার, বৃত্তাকার মানে যে তুমি ধরো একটা কেন্দ্রকে কেন্দ্র করে এই যে এভাবে আবর্তন করতেছো, তার মানে এটা বৃত্তাকার। তার মানে কোনো একটা বস্তুর গতি যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে কি বলবো? বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। আরেকবার বলি, একটু খেয়াল করো। যদি কোনো একটা বস্তুর গতি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে তখন ওই বস্তুর গতিকে বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি বলে। 3 নম্বরে আমরা আসি চলন গতি। চলন গতি একটু খেয়াল করো, চলন গতিটা কি? ধরো আমরা বললাম এটি একটি বস্তু, এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে। কিভাবে? ধরো এখান থেকে সে এভাবে গেল, এমনও হতে পারত যে এটা একটা বস্তু, সে সোজা গেল, এখন আমরা একটু আসি চলন গতি কাকে বলে। আমি ধরলাম এখানে একটা বস্তুর কণা আছে, এখানে একটা বস্তুর কণা আছে। দেখো বস্তুটা যখন এখান থেকে এখানে আসছে, এই যে এখান থেকে এই অবস্থানে আসছে, তো এই কণাটা কোথায়? এই যে এখানে। এই কণাটা কোথায়? এখানে। এখন যদি এই বস্তুটা যদি যেতে সময় টি লাগে তাহলে টি সময়ে এ একটা দূরত্ব মানে অতিক্রান্ত পথ। যদি কোনো একটা বস্তুর গতি এমন হয় যে ওই বস্তুর সংশ্লিষ্ট যত কণা আছে প্রত্যেকটা কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে কি করে? সমান পথ অতিক্রম করে, তখন ওই বস্তুর গতিকে বলবো চলন গতি। এরপরে আমরা আসি পর্যাবৃত্ত গতি। খেয়াল করবে একটু, কি গতি? পর্যাবৃত্ত গতি। তার আগে একটু বলতো ঘূর্ণন গতির কয়েকটা উদাহরণ দাও। যেমন এই যে এই ঘড়ির কাঁটার গতি, এটি হলো ঘূর্ণন গতি। এরপরে হলো আমাদের যে সিলিং ফ্যান ঘুরে, এই ফ্যানের গতি হলো ঘূর্ণন গতি। এরপরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটি হলো ঘূর্ণন গতি। তার মানে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরলেই একে বলবো ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। এখন আমরা একটু আসি পর্যাবৃত্ত গতি। ধরো একটা বস্তু এরই কেন্দ্র করে ঘুরতেছে, এইভাবে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। এখন একবার ঘুরে আসতে, দেখো একবার ঘুরে আসতে তার সময় লাগে 2 সেকেন্ড। একটু ভালো করে খেয়াল করবা, এই একবার পুরো পথ মানে এখান থেকে সে যাত্রা শুরু করলো আবার এখানে ফিরে আসলো, কত লাগছে? 2 সেকেন্ড। আবার সে যাত্রা শুরু করলো, ঘুরে আসলো, আবারও সময় লাগছে 2 সেকেন্ড। আবার সে ঘুরে আসলো, তার সময় লাগলো 2 সেকেন্ড। তার মানে দেখো তো এই বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। কই থেকে? এই বিন্দু থেকে। প্রথমবার ঘুরে আসতে সময় লাগছে 2 সেকেন্ড, পরের বার ঘুরে আসতে সময় লাগছে 2 সেকেন্ড, পরের বার ঘুরে আসতে সময় লাগছে 2 সেকেন্ড। তার মানে প্রত্যেকবার ঘুরে আসতে তার সময় একই লাগে। এবং দেখো তো প্রত্যেকবারই সে যখন এই যে অতিক্রম করে, সে এই দিক থেকে অতিক্রম করে, আবার যখন ঘুরে আসে আবার এই দিক থেকে অতিক্রম করে, আবার যখন ঘুরে আসে আবার এই দিক থেকে অতিক্রম করে। তার মানে আমরা বলতে পারি একটু
যে এই বস্তুটা 2 সেকেন্ড পর পর এই বিন্দুরে এই দিক থেকে অতিক্রম করে। দেখো তো, এই যে এই বস্তুটা 2 সেকেন্ড পর পর প্রতিবারই এই বিন্দুকে অতিক্রম করে, যে 2 সেকেন্ড পর অতিক্রম করলো, আবার 2 সেকেন্ড পর অতিক্রম করলো, আবার 2 সেকেন্ড পর অতিক্রম করলো, এবং প্রত্যেকবারই এই থেকে এই দিকে, মানে যে এই দিক থেকে এই দিকে। যদি এরকম হয় তখন ওই বস্তুর গতিকে বলে পর্যাবৃত্ত গতি। তাহলে এখন আমরা পর্যাবৃত্ত গতির সংজ্ঞা কিভাবে দিব? যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, মানে এই যে এই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন এই গতিকে বলবো পর্যাবৃত্ত গতি। যেমন এই যে ঘড়ির এই মিনিটের কাঁটার গতি, খেয়াল করো, ঘড়ির কোনটা? মিনিটের কাঁটার গতি। এটি একবার ঘুরে আসলে 1 ঘন্টা, আবার ঘুরে আসলে 1 ঘন্টা, আবার ঘুরে আসলে 1 ঘন্টা। দেখো প্রতিবারই সে এই যে 11 থেকে 12-র দিকে অতিক্রম করে, প্রতিবারই 11 থেকে 12-র দিকে অতিক্রম করে, এবং প্রত্যেকবারই ঘুরে আসলে তার সময় কত হয়? 60 মিনিট। তার মানে প্রতিবারই সময় লাগে 1, এবং প্রতিবারই অতিক্রম করে 11 থেকে 12-র দিকে। তার মানে এটি হলো পর্যাবৃত্ত গতি। একইভাবে সেকেন্ডের কাঁটার গতি পর্যাবৃত্ত গতি, একইভাবে ঘন্টার কাঁটার গতি, মানে কোন ঘন্টা? আবার বৈদ্যুতিক ঘন্টা না, কিন্তু এই যে হাত ঘড়ির ঘন্টার গতি হলো পর্যাবৃত্ত গতি। এরপরে আমরা আসি স্পন্দন গতি। খেয়াল করো, কি গতি? স্পন্দন গতি। যে স্পন্দন গতিটা আসলে কি? ধরো একটা সরল দোলক, এখন সরল দোলক তুমি কি জিনিস এটা বুঝো না, আমি বললাম তুমি একটা দোলনায় আসো, এই দোলনাটা কি হয়? এই যে এইভাবে ঘুরে। তুমি একটা দোলনায় বসে আসো, এই যে বসে আসো, আমি তোমার ধাক্কা দিলাম, তাহলে তুমি এভাবে ঘুরতেছো, এই যে এভাবে দোলন খাচ্ছ, দুলতেছো। এখন ধুললে দেখো, সে আমি ধরলাম তোমার টেনে আমি এখান থেকে ছেড়ে দিলাম, দেখো সে প্রথমবার এখানে গেছে, তারপর আবার এখানে আসছে, ঠিক আছে? একটু খেয়াল করো, একে বলে একবার ঘুরে আসছে, আবার গেছে, আবার ঘুরে আসছে, আবার গেছে, আবার ঘুরে আসছে। ধরো প্রত্যেকবারই সময় লাগলো 2 সেকেন্ড। প্রত্যেকবার কত সময় লাগছে? 2 সেকেন্ড। মানে এরকম, এই যে গেছে ফেরত আসছে 2 সেকেন্ড, আবার গেছে ফেরত আসছে 2 সেকেন্ড, আবার গেছে ফেরত আসছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। যেতে সময় লাগছে 1 সেকেন্ড, আবার আসতে সময় লাগছে 1 সেকেন্ড। কোনো একটা বস্তু যখন একবার পুরা ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তাকে কি বলে? পর্যায়কাল। মানে কোনো ঘূর্ণনশীল বস্তু একটা পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তাহলে একটু খেয়াল করো তো, যে এই গতির ক্ষেত্রে, মানে দোলন গতির ক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময় সে এই দিকে যায় এবং বাকি অর্ধেক সময় এই দিকে যায়, তখনই এই গতিকে আমরা বলবো স্পন্দন গতি। তার এখন আমরা সংজ্ঞা বলি, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি গতিপথের এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বে যে দিকে গিয়েছিল তার বিপরীত দিকে যায়, তখন ওই বস্তুর গতিকে বলে স্পন্দন গতি বা সরল সন্ধিত স্পন্দন। আমরা চলে আসি একটু যে পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে সম্পর্ক কি, একটু খেয়াল করো। আমরা বললাম যে কোনো একটা ঘড়ির, ধরো এটা হলো সেকেন্ডের গতি, এটা ঘুরে আসতেছে, এটি কি গতি? পর্যাবৃত্ত গতি। খেয়াল করো, পর্যাবৃত্ত গতি। এরপরে আমি বলছি যে একটা একটি দোলনা এই যে ঘুরতেছে, দেখো ঘুরতেছে ক্রমাগত, তার মানে এটিও কিন্তু পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। কিন্তু একটা শর্ত আছে, এটি পর্যায়কাল যদি 2 সেকেন্ড লাগে তাহলে যেতে সময় লাগে 1 সেকেন্ড, আবার ফেরত আসতে সময় লাগে 1 সেকেন্ড। তার মানে এটি পর্যায়কালের অর্ধেক সময় এইদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীতে যায়, তাই এই পর্যাবৃত্ত গতিকে বলা যাবে স্পন্দন গতি। এটি কিন্তু একটি পর্যাবৃত্ত গতিও বটে। এখন একটু খেয়াল করো তো, এই দোলনার গতিটা পর্যাবৃত্ত গতি আবার স্পন্দন গতি, কিন্তু এই পর্যাবৃত্ত গতিকে কি স্পন্দন গতি বলা যাবে? দেখো স্পন্দন গতির শর্ত কি? একবার এদিকে আরেকবার এদিকে। এখন ঘন্টা যদি এরকম হইতো যে এখান থেকে যাত্রা শুরু করছে 12টা থেকে, কয়টা থেকে? 12টা থেকে, সে এই 6টা পর্যন্ত ঘুরছে এইদিকে, তারপর আবার পরের অর্ধেক ঘুরছে এই যে এইদিকে,
তাহলে একবার ঘুরলো এইদিকে আরেকবার ওইদিকে, তখন একেও আমরা স্পন্দন গতি বলতে পারতাম, কিন্তু এটিতে এইভাবে ঘুরে না, এটি এইভাবে ঘুরতে থাকে, তার মানে এটি শুধুমাত্র পর্যাবৃত্ত গতি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হতে পারে না। কথা বোঝা গেছে? এটা 2 মার্কের একটি কোশ্চেন আসে যে দেখাও যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। আমরা এই চ্যাপ্টারের মেইন আলোচনায় এখন আসব। আমরা শুরু করব রাশি দিয়ে। খেয়াল করি কি দিয়ে? রাশি দিয়ে। আমরা এই রাশিটা কিন্তু ছোটবেলায়ও পড়েছিলাম, ছোটবেলায় মানে ছোট ক্লাসে। খেয়াল করে একটু রাশিটা কি। তার আগে আমরা একটু কথা বলি। আমার হাতে এটা কি বলো তো? একটি মার্কার। এই মার্কারের আমি কি কি জিনিস মাপতে পারি? দৈর্ঘ্য মাপতে পারি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মাপতে পারি, এর আয়তন মাপতে পারি, এর ভর মাপতে পারি, এর ওজন মাপতে পারি। কিন্তু বলো তো এই যে এখানে একটা রং আছে, এটা কোন রং? তোমরা বলো একটু, কোন রং? কালো রং। এখন বলো তো এটা কতটুক কালো রং? তুমি কি বলতে পারবা 1 কেজি কালো রং? তুমি কি বলতে পারবা 1 মিটার কালো রং? না, এটা বলা যাবে না। তার মানে কতটুকু রং এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। তার মানে এটি রাশি নয়। আর যেগুলো পরিমাপ করতে পারি সেগুলো রাশি। তাহলে আমরা সংজ্ঞা কিভাবে বলবো? যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন দৈর্ঘ্য মাপা যায়, তার মানে দৈর্ঘ্য একটি কি? রাশি। ভর মাপা যায়, এটি একটি কি? রাশি। সময় মাপা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তার মানে এটি কি? রাশি। কোনো একটা বস্তুর ওজন মাপা যায়, এটি কি? রাশি। আজকের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, আমি কিন্তু মেপে বলছি, তার মানে তাপমাত্রা কি? রাশি। কিন্তু আমি বললাম আমার কথা শুনে তুমি উচ্ছ্বসিত। খেয়াল করো, আমার কথা শুনে তুমি উচ্ছ্বসিত। কতটুকু উচ্ছ্বসিত এটা কি মাপা যাবে? তুমি কতটুকু হ্যাপি এটা কি মাপা যাবে? বা আমার মন খারাপ, কতটুকু মন খারাপ এটা কি মাপা যাবে? এটি মাপা যাচ্ছে না। তুমি বুদ্ধিমান, এটা কি মাপা যাবে? মাপা যাচ্ছে না। তার মানে এগুলো রাশি নয়। তাহলে এক কথায় রাশি কাকে বলবো? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই ভৌত জগতে যা পরিমাপ করা যায় তা রাশি। আর পরিমাপ করতে না পারলে সেটা রাশি বলা যাবে না। এখন এই রাশি হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রথমে আমরা বলতে পারি একটি হলো মৌলিক রাশি আর একটি হলো যৌগিক রাশি। এটা আমরা 6ষ্ঠ শ্রেণীতে পড়েছি যে মৌলিক রাশি কি? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, মানে স্বাধীন একক, তাকে বলে মৌলিক রাশি। আর যে সকল রাশি একাধিক, এক বলা যাবে না, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে বলে যৌগিক রাশি। তাহলে একটু খেয়াল করি যে একে অন্যের উপর নির্ভরশীল কিনা, এর উপর নির্ভর করে রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটি হলো মৌলিক রাশি আর একটি হলো যৌগিক রাশি। এখন আমরা এটা নিয়ে তেমন আলোচনা করব না। মৌলিক রাশির কয়েকটা উদাহরণ আছে, 7টি মৌলিক রাশি, আর এই 7টি বাদে যা আছে সবই হলো যৌগিক রাশি। তাহলে এই 7টি রাশি আমরা মনে রাখবো, যেটা আমরা আগেও পড়েছি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, আর হলো তড়িৎ প্রবাহ। তাহলে এগুলো হলো মৌলিক রাশি। কি রাশি? মৌলিক রাশি। আমরা এই 7টি মৌলিক রাশি মনে রাখবো, এবং এই 7টি মৌলিক রাশি ছাড়া যা থাকবে তার সবই হলো যৌগিক রাশি। এখন আমরা এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা হলো ভেক্টর এবং স্কেলার। একটু খেয়াল করবো কি রাশি? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। আমি এর আগে তোমাদের একটা উদাহরণ বলি বা আমরা একটা গল্প বলি। ধরো এটা হলো তোমার বাসা, মানে তুমি যেখানে বসবাস করো। এখন তোমার হোম থেকে তুমি বের হচ্ছ কোথায়? তোমার বিদ্যালয়ে যাবে। তুমি বের হলা, মেইন রোডে উঠলা, এখান থেকে আরেকটা বাসে করে তুমি তোমার এখানে হলো তোমার স্কুল, তুমি এখানে তোমার স্কুলে ঢুকলা। একটু খেয়াল করি, তাহলে তুমি তোমার হাউস থেকে রওনা দিলে, এদিকে গেলে আমি ধরলাম এদিকে হলো ওয়েস্ট, এদিকে হলো ইস্ট, এদিকে হলো সাউথ, এদিকে হলো নর্থ।
এখন আমি যদি বলি তুমি বাসা থেকে কিভাবে স্কুলে গেলে, তুমি বলবা প্রথমে পূর্ব দিকে গেলাম, তারপর উত্তর দিকে গেলাম, তারপর পূর্ব দিকে গেলাম, তারপর উত্তর দিকে গেলাম, তোমার স্কুলের পথ হয়ে গেল। এখন আমরা যদি বলি যে তোমার স্কুল থেকে বাসা, মানে বাসা থেকে স্কুল এর মধ্যবর্তী পথের ব্যবধান কত, তাহলে তুমি এটা মাপবা। ধরো এটুক মাপলা 50 মিটার, এটুক মাপলা 60 মিটার, এটুক মাপলা 100 মিটার, তারপরে এটুক মাপলা 10 মিটার। তাহলে আমরা যদি বলি তোমার বাসা থেকে স্কুলের মধ্যবর্তী পথের ব্যবধান কত, তাহলে তুমি কি বলবা বলো তো? 50 প্লাস 60 প্লাস 100 প্লাস 10 ইকুয়াল টু কত হবে? 10, 70, 120, 220 এত মিটার। এটা হলো কি মধ্যবর্তী পথের ব্যবধান, মধ্যবর্তী পথের ব্যবধান। এখন আমি বললাম তোমার বাসা থেকে স্কুলের মধ্যবর্তী পথের ব্যবধান কত, তুমি কত বলছো? 220 মিটার। এখন আমি তোমারে বললাম এই 220 মিটার কোন দিকে, কোন দিকে? তুমি কি বলতে পারবা পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? বলতে পারবা? বলতে পারবে না। কারণ কি? তুমি যদি এখান থেকে সোজা বলো যে পশ্চিম দিকে, তাহলে একটু কিন্তু 200 মিটার বা তার কম হবে, কিন্তু কখনো 220 মিটার হবে না, কারণ এখানে আমরা এই দূরত্ব পরিমাপ করছি। এই সোজা যদি হতো তাহলে সেটা হলো 150, একটু হলো মাত্র 150 মিটার। তাহলে আমরা কিন্তু এবার পথের দূরত্ব বলতে পারি না, তখন আমরা বলি কোন দিকে? পশ্চিম দিকে, যে আমার বাসার এইদিকে পশ্চিম দিকে। এখন একটু খেয়াল করি, এখন আমি তোমাকে কোশ্চেন করলাম তোমার বাসা থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত, তখন তুমি বলবা কি যে আমার এই বাসা থেকে স্কুলের এই সরাসরি দূরত্ব হলো এটুক। কটুক? এই যে এটুক। কোন দিকে? তুমি স্কুল থেকে দেখাইলা যে এই দিকে, এই যে এই কোণার দিকে। তাহলে এখন একটু খেয়াল করি তো, আমরা ধরলাম এই কোণার দূরত্ব কত মিটার? আমি বললাম যে 140 মিটার। কত? 140 মিটার। কটুক? এই যে এখান থেকে সোজাসুজি। এখন এখান থেকে আমরা এবার আসি যে তোমার বাসা থেকে স্কুলের মধ্যবর্তী পথের ব্যবধান কত? 220 মিটার। এখানে কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। এখন আমি বললাম তোমার স্কুল থেকে বাসার এই সোজাসুজি দূরত্ব কত? সোজাসুজি আমি বলে দিচ্ছি এই যে এই কোণাকোণি দূরত্ব কত? 140 মিটার। এখন এই 140 মিটারে কিন্তু একটা দিক আছে, যে স্কুল থেকে এই কোণাকোণি দিকে, তখন এই রাশিকে বলে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আর এই রাশিকে বলে স্কেলার রাশি। তাহলে এখন একটু খেয়াল করি যে ভেক্টর কি আর স্কেলার কি। এই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানেরও প্রয়োজন হয়, আবার দিকেরও প্রয়োজন হয়, যে এই দিকে। কিন্তু এই রাশিকে প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না, পূর্ব পশ্চিম কোনো দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দ্বারা, যে এত এই মধ্যবর্তী পথের ব্যবধান 220 মিটার, শুধুমাত্র মান দ্বারা আমরা পথের ব্যবধানকে বুঝতে পারি। তাহলে এটি হলো স্কেলার রাশি। তাহলে আমরা এক কথা এখন বলো তো স্কেলার রাশি কাকে বলবো? যে কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আরেকটা এক্সাম্পল বলি তাহলে বুঝবে। তুমি বাসা থেকে স্কুলে গেলে, এখন তোমার মা বলল যে আসার সময় 1 কেজি আপেল নিয়ে এসো। 1 কেজি কি নিয়ে এসো? আপেল নিয়ে এসো। এখন তুমি ফল দোকানে গিয়ে কি বলবা? যে আমাকে 1 কেজি আপেল দেন। কি বলবা? 1 কেজি আপেল দেন। তুমি কি বলবা 1 কেজি আপেল পূর্ব দিকে দেন বা পশ্চিম দিকে দেন? আমরা এটা কখনো বলে থাকি না। তাহলে এই 1 কেজি আপেলকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এই শুধুমাত্র মানের প্রয়োজন 1 কেজি, কখনো দিকের প্রয়োজন হয় না। তাই এটি হলো স্কেলার রাশি। এটি কি রাশি? স্কেলার রাশি। এখন এবার আরেকটা উদাহরণ বলি। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে এদিক থেকে ধাক্কা মারলাম জোরে। কি মারলাম? ধাক্কা মারলাম। এই ধাক্কার আরেকটা নাম হলো বল, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। শুধু একটু মনে রাখি যে আমি কিছু একটা ধাক্কা দিলাম। এখন তুমি আমাকে কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ওরে কোন দিক থেকে ধাক্কা দিছো? আমি বললাম যে সে দাঁড়ায় ছিল, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাক্কা দিলাম। তাহলে এই ধাক্কা বা বল প্রকাশ করতে কোন দিকে ধাক্কা দিল সেটা বলতে হবে, মানে কোন দিকে বল দিল সেটা বলতে হবে। তার মানে একে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানেরও প্রয়োজন হবে এবং দিকেরও প্রয়োজন হবে। তার মানে এটি হলো ভেক্টর রাশি। তাহলে আমরা এখন সংজ্ঞায় আসি যে কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যদি মানের এবং দিকের প্রয়োজন হয় তাহলে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। আর যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় তখন তাকে স্কেলার রাশি বলবো।
এখন আমরা আসি ভেক্টর এবং স্কেলারের পার্থক্য। একটু আমরা খেয়াল করব কি কি ভেক্টর এবং স্কেলার। ভেক্টর এবং স্কেলার, খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা এই দুটো রাশির কি করব, পার্থক্য লিখব এবং এই পার্থক্যটা প্রায় পরীক্ষায় এসে থাকে যে ভেক্টর ও স্কেলার রাশির মধ্যকার পার্থক্য লিখো। এখন আমরা একটু এক্সাম্পল আসি এবারে। ধরো আমি বললাম কোনো একটা বস্তুর উপর 10 নিউটন বল পশ্চিম থেকে পূর্ব দিকে প্রয়োগ করলাম। আবার আমি বললাম যে আমি বাসা থেকে 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে নিচে নামলাম। খেয়াল করো, 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে নিচে নামলাম। এখন আমরা পার্থক্য শিখবো, এটা দেখে দেখে খেয়াল করি একটু। প্রথমেই প্রথম পার্থক্য সংজ্ঞা লিখব যে কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যদি মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে, আর কোনো রাশিকে যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তখন ওই রাশিকে স্কেলার রাশি বলে। প্রথম পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য বলবো, দেখো এই রাশির যদি আমরা দিক পরিবর্তন করি, বললাম যে 10 নিউটন বল আমি তারে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রয়োগ করলাম, তাহলে বলো তো আসলে কি এটা সঠিক হয়েছে? কারণ আমি তো ধাক্কা দিচ্ছি তারে পশ্চিম থেকে পূর্ব দিকে। এখন তুমি বলার সময় বললা কোন দিকে, দক্ষিণ থেকে পূর্ব দিকে, তাহলে এটা কি এক হলো? আগের কথা কি তুমি বুঝলা না? তার মানে এর যদি দিকের পরিবর্তন করে ফেলি তাহলে এই ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যাবে। মানে দিক পরিবর্তন করলেই ভেক্টর রাশির কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথমে আসি যে দিক পরিবর্তন করলে ভেক্টর কি হবে, পরিবর্তন হবে। এবার আসি মান। এখন তুমি দিক পরিবর্তন করলা না, যে স্যার যেহেতু এটা দিক পরিবর্তন করলে মান পরিবর্তন হয়ে যায়, রাশির পরিবর্তন হয়ে যায়, তা আমি দিক বললাম যে পশ্চিম থেকে পূর্ব দিলাম। কিন্তু এখন তুমি বলছো যে স্যার আমি তো 8 নিউটন বল প্রয়োগ করছি। কত নিউটন? 8 নিউটন। তাহলে কি আগের রাশিটা কি আছে? না, আগের রাশি নাই। আগের রাশি ছিল 10 নিউটন বল পূর্ব দিকে, এখন হয়ে গেছে 8 নিউটন বল পূর্ব দিকে। তার মানে রাশির কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে এখানে দিকের পরিবর্তন হলো ভেক্টর পরিবর্তন হবে, মানের পরিবর্তন হলেও ভেক্টরের কি হবে, পরিবর্তন হবে। এখন আসি স্কেলার রাশি। স্কেলার রাশির যেহেতু দিক নেই, তাই কেবলমাত্র মানের পরিবর্তন করলেই স্কেলার রাশি কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝতে পারছি? 3 নাম্বার আমরা লিখব যে এই ভেক্টর রাশির যোগ আমরা যে 2 যোগ 1 যোগ 2 করলে কত হয়, 5। এটা হলো বীজগাণিতিক নিয়ম। কি নিয়ম? বীজগাণিতিক নিয়ম। এই ভেক্টরের যোগ এই বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, কিন্তু স্কেলারের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বীজগণিতের নিয়ম মেনে চলে। তাহলে 3 নম্বর আমরা পার্থক্য বলবো যে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিতের নিয়ম মেনে চলে না। তাহলে কোন নিয়ম মেনে চলে? জ্যামিতিক নিয়ম। কোন নিয়ম? জ্যামিতিক নিয়ম। এরপর স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বীজগণিতের নিয়ম মেনে চলে। আর 4 নম্বরে আমরা উদাহরণ দিয়ে দিব। ভেক্টর রাশির উদাহরণ কি? যেমন আমরা একটু আগে বললাম বল, ওজন। ওজন কোন দিকে ক্রিয়া করে? একটা বস্তুর ভর যদি m হয় তাহলে ওজন হলো mg। আমরা 8ম শ্রেণীতে পড়েছি। কোন দিকে ক্রিয়া করে? ভূপৃষ্ঠ থেকে সোজা কেন্দ্রের দিকে। তার মানে এটি দিক আছে, কেন্দ্রের দিকে, এটি ওজন। এরপরে স্কেলার রাশির উদাহরণ আমরা কি বলবো? যেমন ভর 1 কেজি 2 কেজি 3 কেজি, এর একক নেই, দিক নেই। এরপরে সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এর কোনো দিক নেই। এরপরে তাপমাত্রা, এর কোনো কি নেই, দিক নেই। তার মানে এগুলো হলো স্কেলার রাশি। আমরা এই 4টি পার্থক্য পরীক্ষায় একটু যত্ন সহকারে লিখতে হবে। এখন যত্ন সহকারে মানে কি তুমি আস্তে আস্তে আদর করে লিখবা না, যত্ন সহকারে মানে সঠিকভাবে লিখতে হবে, ভুল লেখা যাবে না। তাহলে আমরা স্কেলার গেল, ভেক্টর গেল। এখন আমরা আসি যে দূরত্ব এবং সরণ। প্রথম রাশি দূরত্ব, পরবর্তী হলো সরণ। একটু খেয়াল রাখবো, আমরা কোনো এক স্থানে একটি প্রসঙ্গ কাঠামো নিলাম। এখন এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একজন ব্যক্তি এমনি ঘুরে আসছে। কই থেকে? এ থেকে বিতে। কোথায় আসছে? এ থেকে বিতে। যদি এ থেকে বিতে আসে, আমরা যদি বলি এ ও বি এর মধ্যকার পথের ব্যবধান কত, তার পথের ব্যবধান হবে এই যে একটু, এই যে এ ঘুরে আসলে মাপলে যা হবে এত।
তাহলে দূরত্ব হলো কোনো একটা বস্তু যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু এই যে এই দুইটা বিন্দুর মধ্যকার পথের ব্যবধান, এই পথের ব্যবধানকে দূরত্ব বলে। তাহলে আমরা দূরত্ব এক কথায় কি লিখব, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে এদের মধ্যকার যে পথের ব্যবধান তাকে দূরত্ব বলে। তাহলে দূরত্ব হলো কি, আমরা শর্টকাট লিখলাম পথের ব্যবধান আকার ব্যবধান। এখন একটু খেয়াল করি যে সরণ কাকে বলে। কি কাকে বলে? সরণ কাকে বলে? সরণ কি? এখন দেখো তুমি এ থেকে কোথায় আসছো? বিতে। এখন এখান থেকে যাওয়ার সময় তুমি একটা সুতা হাতে করে নিয়ে গেছো আর একটা এখানে বেঁধে দিয়ে গেছো। এখন সুতাটাকে তুমি এই যে টেনে 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 এখানে আসছো, আসার পরে এখন সুতাটাকে তুমি টান দিলা। টান দেওয়ার পরে বলো তো কি হয়ে যাবে? এরকম একটা সোজাসুজি টান টান হয়ে যাবে। এখন এই দিক কোন দিকে হবে? এখান থেকে তুমি যদি বলো দিক, তুমি কই থেকে আসছো? তুমি বলবা এই যে এই বিন্দু থেকে সোজা এদিকে আসছে। এখন কিন্তু দিক বলে দিছো, তার মানে এটাও কিন্তু পথের ব্যবধান, এ থেকে বি মধ্যবর্তী পথের ব্যবধান, কিন্তু একটা নির্দিষ্ট দিকে, যে এ থেকে সোজা বি এর দিকে। যখন নির্দিষ্ট দিকে পথের ব্যবধান হবে তখন আমরা একে বলবো সরণ। তাহলে সরণের সঙ্গে আমরা এক কথায় বলবো নির্দিষ্ট দিকে পথের ব্যবধান। নির্দিষ্ট দিকে পথের ব্যবধান, একে আমরা কি বলবো? সরণ বলবো। তাহলে এখান থেকে দেখো তো দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু সরণের কি আছে? নির্দিষ্ট দিক আছে। তাহলে এখন বলো তো এখানে দূরত্ব কোন রাশি? স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। এবং এই সরণ কি রাশি? দেখো নির্দিষ্ট দিকে পথের ব্যবধান, তার মানে এটি হলো ভেক্টর রাশি। কথা কি বুঝতে পারছি? তাহলে যার দিক আছে তাকে বলবো ভেক্টর, আর যার দিক নেই তাকে কি বলবো? স্কেলার। এখন আমরা আসি যে দ্রুতি এবং বেগ কাকে বলে। খেয়াল করবে একটু, কি কাকে বলে? দ্রুতি কাকে বলে? দ্রুতি। এটা বোঝার জন্য আমরা একটু চিত্র এঁকে এঁকে সুন্দর করে বুঝবো। আমি আবারও বলছি, তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে সদ্যই উঠলা, মানে নবম শ্রেণীর নতুন স্টুডেন্ট, তোমরা একটু ভালো করে বুঝে বুঝে সময় নিয়ে পড়তে হবে। তোমার যদি প্রথম দিনই তুমি চাও যে আমি এই গতি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, তখন তোমার কাছে একটি পাহাড় সম মনে হবে। ধীরে ধীরে তুমি একটা ভিডিও 3 দিনে 4 দিনে দেখো, 3টা ক্লাস তুমি ধরে নাও যে আমাদের এই ক্লাসটা মানে এই গতি চ্যাপ্টারটা আমি 4 দিনে ক্লাস সম্পন্ন করলাম। তাহলে তুমি ভাগ করে নাও 10 মিনিট 15 মিনিট করে, 10 দিন তুমি 1 সপ্তাহ ধরে এই ক্লাসটা দেখো। দেখার পরে দেখবে তুমি এই চ্যাপ্টারের যত সমস্যা আছে সবই বুঝতে পারবে। এখন আমরা একটু খেয়াল করি দ্রুতি। তো আমি ধরলাম একটা বস্তু এখানে আছে, খেয়াল করি একটা ব্যক্তি কোথায় আছে? এখানে। এখান থেকে সে এখানে আসলো। এখন এখান থেকে এ থেকে বিতে সে সোজা আসতে পারে অথবা এরকম বাঁকা হয়েও আসতে পারে। এখন আমি বললাম যে এদের মধ্যবর্তী পথের ব্যবধান কত? আমি বললাম এস। পথের ব্যবধান কত? এস। তার মানে এটি হলো দূরত্ব। তাহলে আমরা বললাম এ ও বি এর মধ্যকার পথের ব্যবধান কত? এস। এই এসটা কত সময়ে অতিক্রম করছে? টি সময়ে। তাহলে এখন বলো তো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? এস। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস ডিভাইডেড বাই টি। একে দ্রুতি বলে। একে দ্রুতি বলে। তাহলে আমরা দ্রুতির সংজ্ঞা কিভাবে বলবো? যে কোনো ব্যক্তি বা বস্তু, কি বলবো? কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে মানে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। কি বলবো? যে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলবো? দ্রুতি বলবো। এই দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতি বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এস ডিভাইডেড বাই টি। অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। এরপরে এই দ্রুতিটা 2 প্রকার। একটি হলো সমদ্রুতি, একটি কি? সমদ্রুতি। আর আরেকটি হলো অসমদ্রুতি। একটু খেয়াল করো যে সমদ্রুতি কি আর অসমদ্রুতি বলতে আমরা কি বুঝি। সম মানে কি? সমান। সম মানে কি? সমান। অসম মানে সমান নয়। এখন কি সমান? মানে দ্রুতি সমান। কীরকম দেখো তো,
যে আমি ধরলাম একজন ব্যক্তি এই অবস্থানে ছিল, সে প্রথম সেকেন্ডে 2 মিটার সরণ গেছে, 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। পরের সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে 1 সেকেন্ডে। পরের সেকেন্ডে আবার এইদিকে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে। প্রত্যেকবারই কত সেকেন্ড? 1 সেকেন্ড। দেখো 1 সেকেন্ডে কত গেছে? 2 মিটার। পরের সেকেন্ডে কত? 2 মিটার। পরের সেকেন্ডে কত? 2 মিটার। তাহলে আমরা যদি এই দ্রুতি হিসাব করি বলো তো, এই প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ড পর দ্রুতি কত? v1 ইকুয়াল টু দূরত্ব কত? 2 ডিভাইডেড বাই সময় কত? 1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এর একক হলো মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি বলি 2 সেকেন্ডে বেগ কত? v ইকুয়াল টু দূরত্ব দেখো, প্রথমে 2 মিটার, পরে 2 মিটার, মানে 4 মিটার, ডিভাইডেড বাই সময় কত? 2 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড। বললো যদি 3 সেকেন্ড পর দ্রুতি কত? v ইকুয়াল টু 2 মানে 6 ডিভাইডেড বাই কত সময়? 3 সেকেন্ড, মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো তো এই বস্তুটার প্রতি একক সময় পরে, মানে সময় অতিবাহিত হয়েছে কিন্তু তার বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন এই দ্রুতিকে বলে সমদ্রুতি। এই দ্রুতিকে কি বলে? সমদ্রুতি। তাহলে আমরা বলতে পারি সমদ্রুতি কি? যে সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে যদি দ্রুতির মানের পরিবর্তন না ঘটে, আমি আবার বলছি, সময়ের সাপেক্ষে যদি দ্রুতির মানের পরিবর্তন না ঘটে তাহলে তাকে বলবো সমদ্রুতি। এবং আমরা লিখব এভাবে সমদ্রুতি। কি বলবো? যে সময়ের সাপেক্ষে দ্রুতির মানের পরিবর্তন না হলে তাকে কি বলে? সমদ্রুতি। এবং এটা এক্সাম্পল দিব। এটি হলো সমদ্রুতির উদাহরণ, একদম খাতায় লিখে রাখবো যে সমদ্রুতি কি? সময়ের সাপেক্ষে দ্রুতির মানের পরিবর্তন না ঘটলে তাকে কি বলবো? সমদ্রুতি। তাহলে আমরা এটার নিচে এক্সাম্পল দিয়ে রাখবো। এবার আসি অসমদ্রুতি। তাহলে অসমদ্রুতি কি হবে? সময়ের সাপেক্ষে দ্রুতির মানের পরিবর্তন হলে তখন তাকে কি বলবো? অসমদ্রুতি। কিরকম? ধরো একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, প্রথম সেকেন্ডে সে গেল 5 মিটার, পরের সেকেন্ডে সে গেল 2 মিটার, পরের সেকেন্ডে সে এদিকে আসলো, তাও 1 সেকেন্ডে এদিকে আসছে 4 মিটার। এখন আমরা দ্রুতি নির্ণয় করবো। খেয়াল করো, এখান থেকে 1 সেকেন্ডে দ্রুতি কত? v1 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে মানে এই সময়ে দ্রুতি কত? v2 ইকুয়াল টু অতিক্রান্ত সরণ দূরত্ব কত? 2, সময় কত? 1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে সরণ কত? তৃতীয় সেকেন্ডে মানে শেষ সময়ে তার বেগ কত? v3 ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব 4 ডিভাইডেড বাই কত সময়? 1 সেকেন্ড, তার মানে 4 মিটার পার সেকেন্ড। দেখো সময়ের সাপেক্ষে দ্রুতির মান কি একই আছে না পরিবর্তন হয়েছে? তোমরা দেখতেই পাচ্ছ পরিবর্তন হয়েছে। তার মানে আমরা এই দ্রুতিকে বলতে পারবো অসমদ্রুতি। আমাদের এইভাবে উঠিয়ে দিতে হবে। তাহলে অসমদ্রুতির সংজ্ঞা কি বলবো? সময়ের সাপেক্ষে দ্রুতির মানের পরিবর্তন হলে তাকে কি বলে? অসমদ্রুতি বলে। এই সমদ্রুতি অসমদ্রুতি পড়ার পর আমাদের একটি জিনিস পড়া লাগবে, যেটা হলো মাত্রা এবং একক। কি জিনিস? মাত্রা এবং একক। এখন আমরা হিসেব করব যে দ্রুতির একক। এখন আমরা জানি v ইকুয়াল টু কত? দূরত্ব মানে s ডিভাইডেড বাই সময় t। তাহলে এখান থেকে v এর একক কত হবে বলো তো? দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। একে ভাগ করলে মিটার পার সেকেন্ড। কেন এভাবে লিখি? দেখো আমরা 1/10 লিখলে একে লিখতে পারি 10 ইনভার্স 1, 1/x লিখলে একে লিখতে পারি x ইনভার্স 1। মানে কোনো কিছু ব্যস্তানুপাতিক থাকলে এর এই পাশে লিখলে ইনভার্স 1 দিতে হবে। তাহলে এটা s নিচে আছে 1/s, তাই আমরা লিখছি s ইনভার্স 1। এটুকু মাথায় রাখবো। এরপরে আমরা আসি মাত্রা। একটু মাত্রা কি একটু খেয়াল করো। আমরা একটু আগে পড়েছিলাম মৌলিক রাশি। কি রাশি? মৌলিক রাশি। কোনো একটা মৌলিক রাশিকে প্রকাশক যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। মানে কোনো একটা মৌলিক রাশিকে প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে কি বলে? মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের সূচক মানে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। খেয়াল করো, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দিয়ে, তার মানে এটি হলো দৈর্ঘ্যের মাত্রা। এটি কি? দৈর্ঘ্যের মাত্রা। ভরকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দিয়ে, তার মানে এটি হলো ভরের মাত্রা। সময়কে প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে, তার মানে এটি হলো টাইমের মাত্রা। কথা কি বুঝতে পারছি?
তাহলে কোনো মৌলিক রাশিকে যে সূচক দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে? মাত্রা বলে। পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখব? যে ভৌত জগতে মৌলিক রাশিসমূহকে প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। তাহলে এখন বলো তো যে দ্রুতির মাত্রা কত হবে? দ্রুতির মাত্রা খেয়াল করি একটু। মাত্রা মানে কি? যে আমরা বলবো যে বেগ সমান, দ্রুতি সমান কত? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন দূরত্বের মাত্রা কত? এল। সময়ের মাত্রা কত? টি। তার মানে এল টি ইনভার্স 1। কোনো কিছুর মাত্রা প্রকাশ করতে হলে একে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হয়। যদি থার্ড ব্র্যাকেট না দাও তোমার মার্ক কাটা যাবে। তাহলে আমরা বলবো কি দ্রুতির মাত্রা কত? এল টি ইনভার্স 1। এখন আমরা আসি বেগ। আমাদের পরের কোশ্চেন, বেগ কাকে বলে? এখন এই বেগ পড়ার আগে আমার একটু বলো তো দ্রুতি কোন রাশি? এই বেগ পড়ার আগে দ্রুতি বলো তো কোন রাশি? আমরা কি বলছিলাম যে দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখন বলো তো এই দূরত্ব কি দিক আছে? দিক নেই, তার মানে দ্রুতিরও দিক নেই। তাহলে এটি কোন রাশি? স্কেলার রাশি। এটি কোন রাশি? স্কেলার রাশি। এখন আমরা আসি বেগের ক্ষেত্রে। বেগ কাকে বলে? ধরো কোনো একজন ব্যক্তি এই অবস্থান থেকে নির্দিষ্ট দিকে, মানে এই দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে টি সময়ে এস পরিমাণ পথ অতিক্রম করছে। খেয়াল করি একটু, কোথায় অতিক্রম করছে? নির্দিষ্ট দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। কত সময়ে? টি সময়ে। কত পথ অতিক্রম করছে? এস দূরত্ব বা মধ্যবর্তী পথের ব্যবধান কত? এস। তাহলে এখন আমরা বলি টি সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব কত? এস। তাহলে 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব কত? এস বাই টি। এখন বলছি আমরা নির্দিষ্ট দিকে। এখন এই নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? সরণ বলে। তার মানে এখানে এস ইকুয়াল টু কি? সরণ। তাহলে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত সরণ। তাহলে আমরা বলি যে টি সময়ে অতিক্রান্ত সরণ কত? এস। তাহলে তার 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ কত? এস ডিভাইডেড বাই টি। একে বেগ বলে। বেগকেও ভি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বেগের সংজ্ঞা কিভাবে বলবো? যে একক সময়ে অতিক্রান্ত সরণকে কি বলে? বেগ বলে। এখন বলো তো এই সরণের কি আছে? দিক আছে। দিক আছে, তার মানে বেগেরও কি আছে? দিক আছে। তাহলে বেগ কোন রাশি? ভেক্টর রাশি। বেগের একক কি হবে? বেগের একক ভি ইকুয়াল টু কত? সরণ ডিভাইডেড বাই সময়। এখন সরণের একক কি? মিটার, মানে এত মিটার সরণ ডিভাইডেড বাই সময় সেকেন্ড। দ্যাট মিন্স মিটার পার সেকেন্ড। একটু খেয়াল করলে দেখবা যে আমরা দ্রুতির একক পেয়েছিলাম, তাও মিটার পার সেকেন্ড। তার মানে এদের এককের কোনো তফাৎ নেই। এখন পরীক্ষায় যদি আসে যে কোনো বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? খেয়াল করো কি বলছে, যে কোনো বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? তাহলে আমরা সরাসরি চলে আসবো যে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এই ভি ইকুয়াল টু কত হইতে হবে? 1 হইতে হবে। তার মানে খেয়াল করি একটু, ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু কত হইতে হবে? 1 মিটার। আর টি ইকুয়াল টু কত হইতে হবে? 1 সেকেন্ড। তখন হবে যে ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা দেখে দেখে বলবো যে কোনো বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি ওই বস্তুটি 1 সেকেন্ডে 1 মিটার সরণ অতিক্রম করবে। দেখো ফিজিক্স কিন্তু খুব সোজা যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো। এখন পরীক্ষায় যদি বলে যে কোনো বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি 10 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে আমরা কি বলবো যে কোনো বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি ওই বস্তুটি 1 সেকেন্ডে 10 মিটার সরণ অতিক্রম করে। এখন আমরা চলে আসব বেগের মাত্রা। খেয়াল করি একটু, বেগের মাত্রা প্রকাশ করতে হলে আমরা জানি যে বেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। সরণ মানে কি? দৈর্ঘ্য মানে লেন্থ, মাত্রা হলো এল, সময়ের মাত্রা টি, তার মানে এল টি ইনভার্স 1।
এটি হলো কার মাত্রা? বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রা আর দ্রুতির মাত্রা এক, বেগের একক দ্রুতির একক এক, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আমরা আসি বেগের প্রকারভেদ। এই বেগটা দুই প্রকার, ওই দ্রুতির মতো। একটা হলো সমবেগ, আরেকটি হলো অসমবেগ। অসমবেগ। এখন সম মানে কি? সমান। তার মানে কোনো একটা বস্তুর বেগ যদি সব সময় সমান থাকে তখন তাকে বলবো সমবেগ, আর কোনো একটা বস্তুর বেগ যদি সময়ের সাপেক্ষে মানে একটু সময় পর পর যদি পরিবর্তন হতে থাকে তখন আমরা একে বলবো অসমবেগ। এখন সমবেগের সঙ্গে আমরা তাহলে কিভাবে বলবো? যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তন না ঘটলে, তার মানে কি বলবো? যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে তাকে সমবেগ বলে। তাহলে সময়ের সাপেক্ষে যদি বস্তুর বেগ অপরিবর্তিত থাকে তাহলে তাকে আমরা কোন বেগ বলবো? সমবেগ। এখন সমবেগের একটা এক্সাম্পল আমরা দেখি। ধরো একটা ব্যক্তি এই অবস্থান থেকে এই সামনের দিকে যাচ্ছে। প্রথম 1 সেকেন্ডে সে 2 মিটার গেল, পরের সেকেন্ডেও সে 2 মিটার গেল, পরের সেকেন্ডেও সে 2 মিটার গেল, পরের সেকেন্ডেও সে 2 মিটার গেল। ওকে, আমরা 3 সেকেন্ড পর্যন্ত রাখলাম। এখন বলো তো প্রথম সেকেন্ডে তার বেগ কত? v1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1, মানে সরণ বাই সময়, ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বেগ। পরের 1 সেকেন্ডে দেখো তার দিক কিন্তু একই দিকে আছে, তাহলে এই সেকেন্ডে বেগ কত? v2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। পরের 1 সেকেন্ডের জন্য বেগ হিসাব করো, v3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রথম সেকেন্ডে বেগ 2, দ্বিতীয় সেকেন্ডে বেগ 2 এবং তৃতীয় সেকেন্ডেও বেগ কত? 2। তার মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে না। এটা আমরা বেগ কেন বলি? কারণ নির্দিষ্ট দিকে। তাহলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এই বেগকে কি বেগ বলবো? সমবেগ বলবো। কি বেগ বলবো? সমবেগ। এখন খেয়াল করো, তার মানে সমবেগের ক্ষেত্রে একদম ভালো করে মনে রাখবা, সমবেগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ব্যক্তিটি সমান সরণ অতিক্রম করে। তাহলে একদম মাথায় রেখে দিতে হবে এটা, যে সমবেগের ক্ষেত্রে বস্তু প্রতি সেকেন্ডে সমান সরণ অতিক্রম করে। একদম তোমার নাম ভুলে যেতে পারবা, এটা ভুলে যাবে না। সমবেগের ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি বা বস্তু প্রতি সেকেন্ডে সমান সরণ অতিক্রম করবে। এখন আমরা যদি বলি অসমবেগ কাকে বলে, তাহলে খেয়াল করো, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ পরিবর্তিত হলে, তাহলে শুধু এই অপরিবর্তিত থাকবে জায়গায় আমরা কি লিখবো? যে এখানে পরিবর্তিত হলে তখন তাকে কোন বেগ বলবো? অসমবেগ বলবো। কিরকম? ধরো প্রথম সেকেন্ডে সে আসছে 2 মিটার, পরের সেকেন্ডে গেছে 4 মিটার, পরের সেকেন্ডে গেছে আবার 2 মিটার, পরের সেকেন্ডে আবার কত? 2 মিটার। তাহলে এখন আমরা একটু হিসাব করি তো, তার প্রথম সেকেন্ডে যে একটুকে বেগ কত? v1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1, মানে 2 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ডে বেগ কত বলো তো? v2 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 1, মানে 4 মিটার পার সেকেন্ড। পরের 1 সেকেন্ডে বেগ কত বলো তো? v3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1, মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখন একটু খেয়াল করো তো, যে অসমবেগের ক্ষেত্রে বেগের মানের কি হলো? এই যে পরিবর্তন হলো, প্রথম সেকেন্ডে 2, পরের সেকেন্ডে 4, এর পরের সেকেন্ডে 2, তখন আমরা এই বেগকে বলবো অসমবেগ। এখন অসমবেগের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, অসমবেগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত সরণ এক আছে না ভিন্ন? অবশ্যই ভিন্ন, যেটা 2 পরেরটা 4 পরেরটা 2। এখন কি সবসময় এরকম হবে? না, এরকম হতে পারতো, এটা 3 পরেরটা 2 পরেরটা 5, মানে অনিয়মিত। তাহলে আমরা বলতে পারি যে অসমবেগের ক্ষেত্রে বস্তু প্রতি সেকেন্ডে সমান সরণ অতিক্রম করে না।
এটা একটু মাথায় রাখবো। এখন আমরা চলে আসি ত্বরণের ক্ষেত্রে। এই ত্বরণ বোঝার আগে আমরা একটু খেয়াল করি। ধরো আমরা বললাম কোনো একটা বস্তু স্থির অবস্থায় ছিল, মানে তার বেগ কত? 0, বেগ ইকুয়াল টু 0। একটা সময় পরে গিয়ে ধরো প্রথম সেকেন্ড, 1 সেকেন্ড পর তার বেগ হলো কত? 5 মিটার পার সেকেন্ড। পরে আরও 1 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। পর আরও 1 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। এখন একটু খেয়াল করি যে ত্বরণ কাকে বলে। ত্বরণ হলো কোনো একটা বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার। কীরকম? ধরো আমি বললাম কোনো একটা বস্তুর বেগ ছিল 0, তারপরে তার বেগ কত হলো? v। কত সময়ে? t সময়ে। তাহলে এখন বলো তো t সময়ে বেগ বৃদ্ধি পাইছে কত? v। t সময়ে বেগ বৃদ্ধি কত পাইছে? v পরিমাণ পাইছে। তাহলে আমরা যদি বলি 1 সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পাইছে? 1 সেকেন্ডে বেগ কত বৃদ্ধি পাইছে বলো তো? v/t। একে ত্বরণ বলে। তাহলে আমরা বলতে পারি ত্বরণ কাকে বলে? যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কি বলবো? ত্বরণ বলবো। আমি আবারও বলছি, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবো। এখন আমরা আসি যে এই ত্বরণের একক কি। একক বলতো a ইকুয়াল টু, আমরা কি বলছি? ত্বরণকে প্রকাশ করা হয় a দিয়ে, মানে অ্যাসিলারেশন। তাহলে a ইকুয়াল টু v/t। এখন আমরা একটু আগে বের করছিলাম v এর একক কি বলতো? মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটারে করলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড ইন্টু আবার পার সেকেন্ড। এখন গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক কি বলতো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন পরীক্ষায় যদি আসে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝো, তাহলে আমি লিখব যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড বেগ ডিভাইডেড বাই 1 সেকেন্ড। খেয়াল করতো, এটা যদি আমরা ভাগ করি আমরা কি পাই? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা দেখে দেখে বলতে পারি যে কোনো একটা বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা বুঝি ওই বস্তুর বেগ 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, বা প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। এখন যদি বলতো যে কোনো একটা বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝো, তাহলে আমরা বলতাম যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি লেখা যায়? দেখো 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তা আমরা এখান থেকে দেখে দেখে বলি যে কোনো একটা বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা বুঝি ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এখন এই ত্বরণ আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সমত্বরণ আর একটা হলো অসমত্বরণ। এখন আমরা একটু খেয়াল করি যে সমত্বরণ কি আর অসমত্বরণ কি। তাহলে ত্বরণ হলো দুই প্রকার, একটি হলো সমত্বরণ আর একটি হলো অসমত্বরণ। এখন সমত্বরণ কি বলবো? যে সম মানে কি? সমান, তার মানে বেগ বৃদ্ধির হার কি হবে? সমান হবে। আর অসম মানে সমান নয়, সেক্ষেত্রে বেগ বৃদ্ধির হার কি হবে না? সমান হবে না। তাহলে বেগ বৃদ্ধির হার কখন সমান হবে আমরা একটু খেয়াল করি তো। আমরা ধরলাম এখানে বেগ হলো 0, 1 সেকেন্ড পর তার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর তার বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এখন বলো তো প্রথম সেকেন্ডে ত্বরণ কত? a ইকুয়াল টু বেগ বাড়ছে কত? বেগ বৃদ্ধি মানে 5 মাইনাস 0। খেয়াল করো একটু, বেগ বাড়ছে কত? আগে ছিল 0, এখন 5, তার মানে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই কত সেকেন্ডে? 1 সেকেন্ডে ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে আমরা আসি দ্বিতীয় সেকেন্ডে। কোন সেকেন্ডে? দ্বিতীয় সেকেন্ডে a ইকুয়াল টু, দেখো দ্বিতীয় সেকেন্ড মানে কি? একটু কেনা, তাহলে বেগ বাড়ছে কত? 10 মাইনাস 5, 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে আসি এই তৃতীয় সেকেন্ডে। তৃতীয় সেকেন্ডে ত্বরণ a ইকুয়াল টু বেগ বৃদ্ধি কত? 15 মাইনাস 10, তাহলে 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে এখন একটু খেয়াল করি, এই ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ কি সমান, তাই একে কি কোন ত্বরণ বলে? সমত্বরণ বলে। এখন একটু লিখতে হবে যে সমত্বরণের ক্ষেত্রে দেখো প্রতি সেকেন্ডে এখানে বেগ বাড়ছে কত? 5, এখানে বাড়ছে কত? 5, এখানে বাড়ছে কত? 5। তাহলে সমত্বরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার একই থাকবে। তাহলে আমরা এটা একটু লিখে রাখবো যে সমত্বরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সমান থাকে। তাহলে আমার যদি বলে এটা দেখে যে এই গ্রাফটা দেয়া আছে, বললো এটা সমতরণ না অসমতরণ, তুমি দেখেই বুঝতে পারবা 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 5, 3 সেকেন্ডে 5 বাড়ছে, তার মানে এটি হলো সমতরণ। এটি কোন ত্বরণ? সমতরণ। ওকে, এখন আমরা আসি অসমতরণ। অসমতরণ কি? যদি বেগ বৃদ্ধির হার সমান না হতো, বেগ বৃদ্ধির হার কি সমান না হতো। তখন আমি বললাম প্রথম সেকেন্ডে বাড়ছে কত? 5, পরের সেকেন্ডে বাইরে গেছে 7, পরের সেকেন্ডে কত? 7, পরের সেকেন্ডে বাড়ছে 9, তাহলে 9 আর 2 মানে 21। তাহলে দেখো প্রথম সেকেন্ডে বেগ বাড়ছে কত? 5, পরের সেকেন্ডে 7, পরের সেকেন্ডে 9। আমি এমনি একটা ছন্দ দিয়ে মিলালাম। এমন হইতে পারতো প্রথমে 5, পরেরটা 4 বাড়ছে মানে 5 4 9। এমন হইতে পারতো পরেরটা 2 বাড়ছে মানে 12 যোগ 2 মানে 14। যে কোনো একটা মানে অসম হারে বাড়ছে, তখন তাকে কোন ত্বরণ বলবো? অসমতরণ। আমরা মান নির্ণয় করে দেখি। 5 - 1 = 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো বাড়ছে কত? 7 5 12, তার মানে 7 / 1 = 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের সেকেন্ডে বাড়ছে কত? দেখো 9, তার মানে 9 / 1 = 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার অসমান বিদায় তার ত্বরণ কি ভিন্ন ভিন্ন, তাই একে কোন ত্বরণ বলবো? অসমতরণ। তাহলে পরীক্ষায় যদি আসে অসমতরণ কি, আমরা কি বলবো? যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার যদি একই না হয় বা কোনো ত্বরণের মান যদি পরিবর্তন হয় বা বেগ বৃদ্ধির হার যদি ভিন্ন হয়, তখন আমরা তাকে কি বলবো? অসমতরণ বলবো। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যদি বলি যে অসমতরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কি হবে? অসমান হবে, মানে সমান থাকে না। আমরা কি বলবো? যে অসমতরণের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সমান থাকে না। এখন এখান থেকে আমরা ত্বরণের মাত্রা কিন্তু তোমাদের দেখাই নাই। ত্বরণের মাত্রা কি হবে বলো তো? ত্বরণের মাত্রা আমরা ত্বরণ সমান কি জানি? বেগ / সময়। এখন বলো বেগ সমান কি জানো? বেগ সমান হলো সরণ / সময়, সময়। এখন আমরা একটু সরলীকরণ করি। তাহলে প্রথমে সরণ / সময়, আর একে যদি উল্টায় লিখি তাহলে হয়ে যাবে কত? 1 / সময়। এখন আমরা মাত্রা বসাবো। সরণের মাত্রা কত? l, সময়ের মাত্রা কত? t, গুণ 1 / সময়ের মাত্রা হলো t। তাহলে আমরা লিখতে পারি কত? যে l / t স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি l t * 2। এটি হলো ত্বরণের মাত্রা। পরীক্ষা যদি অবজেক্টিভ আসে কোনটি ত্বরণের মাত্রা, তখন আমার এইভাবে প্রতিপাদন করার দরকার হবে না। কিভাবে করব? ত্বরণের একক কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার কিসের একক? সরণের একক। তাহলে সরণের মাত্রা কত? l। এই সেকেন্ড কিসের একক? সময়ের একক। সময়ের মাত্রা কত? t। উপরে কত আছে? -2। তার মানে এটি হলো ত্বরণের মাত্রা। পরীক্ষায় যদি অবজেক্টিভ আসে আমরা এইভাবে করব, কিন্তু যদি 1 মার্কের আসে তখন এইভাবে করতে হবে, একটু মাথায় রাখবা। এরপরে আমরা আসি মন্দন। কি জিনিস? মন্দন। এখন এই মন্দন জিনিসটা কি? মন্দন হলো কোনো একটা বস্তুর আমি ত্বরণ ধরলাম, বেগ ধরলাম 15 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। পরের 1 সেকেন্ডে তার বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। পরের 1 সেকেন্ডে তার বেগ হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড। এখন বলো তো এই ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের কি হচ্ছে? হ্রাস পাচ্ছে।
তাহলে আমি যদি সমীকরণ হিসেবে বলতে চাই যে কোনো বস্তুর বেগ ছিল ভি, টি সময় পরে তার বেগ হয়ে গেল 0, তাহলে টি সময়ে বেগ হ্রাস পাইছে কত? ভি। তাহলে 1 সেকেন্ডে বেগ হ্রাস পাইছে কত? ভি বাই টি। একেই বলে মন্দন। ত্বরণ এবং মন্দন একে এ দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে মন্দন সমান আমরা কি বলবো? বেগ হ্রাস ডিভাইডেড বাই সময়। তাহলে একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস পায় তাকে কি বলে? মন্দন বলে। এখন মন্দনের একক আর ত্বরণের একক এক, মন্দনের মাত্রা আর ত্বরণের মাত্রা এক। এখন এই মন্দন আবার দুই প্রকার, একটি হলো সমমন্দন আর একটি কি? অসমমন্দন। তাহলে এখন একটু খেয়াল করি তো, সমমন্দন প্রথমে আসি, সমমন্দন। তাহলে সম মানে কি? সমান। তার মানে কোনো একটা বস্তুর প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হার যদি একই থাকে তখন আমরা একে বলবো সমমন্দন। কীরকম? এখানে দেখি 1 সেকেন্ডে বেগ হ্রাস পাইছে কত? 5 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ডে হ্রাস পাইছে কত? 5 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ডে হ্রাস পাইছে কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হার কি? সমান, একই। তখন একে কি বলবো? সমমন্দন। তাহলে পরীক্ষায় যদি আসে সমমন্দন কি, তাহলে আমরা বলবো প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হার একই থাকলে তাকে কি বলে? সমমন্দন বলে। যেমন আমরা উদাহরণ দেখি এখান থেকে, 1 সেকেন্ডে মানে প্রথম সেকেন্ডে মন্দন কত? এ ইকুয়াল টু বেগের পরিবর্তন 10 - 15 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন তাই এখানে নেগেটিভ দ্বারা বোঝায়। এরপরে দ্বিতীয় সেকেন্ডে মন্দন এ ইকুয়াল টু, দ্বিতীয় সেকেন্ড কি? একটু বেগের পরিবর্তন কত? 5, শেষ বেগ মাইনাস আদি বেগ 10 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তৃতীয় সেকেন্ডে মন্দন এ ইকুয়াল টু 0 - 5 ডিভাইডেড বাই সময় 1 সেকেন্ড ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো প্রতি ক্ষেত্রেই মান কিন্তু এক, কিন্তু মাইনাস আছে মানে হ্রাস পাইছে। তাহলে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাইছে, তাই এটি হলো সমমন্দন। তাহলে অসমমন্দন কাকে বলতাম? যে অসমমন্দন তাকেই বলবো যদি প্রতি সেকেন্ডে এই বেগ হ্রাসের হারটা এক না হয়। কীরকম? ধরো এই বস্তুর বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেছে কত? 10 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে তার বেগ হয়েছে আমি ধরলাম 6 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে তার বেগ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এখন আমরা এই মন্দন হিসেব করি, এ ইকুয়াল টু প্রথম সেকেন্ডে 10 - 15 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের সেকেন্ডে 6 - 10 ডিভাইডেড বাই 1, তার মানে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তৃতীয় সেকেন্ডে মন্দন 0 - 6 মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময় ইকুয়াল টু -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো সময়ের সাথে মন্দন কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তার মানে এটি হলো অসমমন্দন। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে সমমন্দনের ক্ষেত্রে একই হারে বেগ হ্রাস পায়, কিন্তু অসমমন্দনের ক্ষেত্রে একই হারে বেগ হ্রাস পায় না। এটা একটু ভালো করে মাথায় সেট করে রাখতে হবে যে সমমন্দনের ক্ষেত্রে একই হারে বেগ হ্রাস পায়, কিন্তু অসমমন্দনের ক্ষেত্রে একই হারে বেগ হ্রাস পায় না। আমাদের আজকের ভিডিওতে আলোচনা এ পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে আমরা গতির সমীকরণ এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ কেমন হবে সেটা আমরা ব্যাখ্যা করব। আশা করি সে পর্যন্তই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।